আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসের যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 75 এবং প্রেসের 53 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসেস ইন দিস লকডাউন বা ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। ঠিক আছে, এবং তার সাথে সাথে বাংলার একটা বঙ্গানুবাদ, একটা সারাংশ এবং একটা প্রতিবেদন দেখব। সেটা কিসের উপর? সেটা হচ্ছে যে উচ্চবর্ণের সংরক্ষণ 10%। ঠিক আছে, মানে রিসেন্টলি যে বিলটা পাস হয়েছে উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণে, সেইটা দেখব। ঠিক আছে, তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আপনারা সেখান থেকে কিন্তু আমাদের যে ডেলি বেসিকে যে হোম টাস্কগুলো দেওয়া হচ্ছে তার আপডেটসগুলো কিন্তু পেয়ে যাবেন। তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন পাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। কি বলছে দেখুন, ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। দেখুন কি বলছে, এখানে বলছে বাংলাদেশের অতীশ দীপঙ্করের কথা কে না জানে। তাহলে এই বিষয়টা কিন্তু আপনাকে ইন্টারোগেটিভ সেন্স আসছে, কে না জানে, তাহলে এই বিষয়টা ইন্টারোগেটিভ সেন্স আসছে। তাহলে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ করতে হবে এবং কে না জানে এই বিষয়টা কিন্তু আপনাকে WH ওয়ার্ড হিসেবে কিন্তু হু নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং হুটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে, সেই কারণে কিন্তু আপনাকে ডাস নিয়ে আসতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? দেখুন কিভাবে করছি বিষয়টাকে। হু ডাজ নট নো মানে কে জানে না, হু ডাজ নট নো অ্যাবাউট অতীশ দীপঙ্কর অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের অতীশ দীপঙ্করের কথা কে না জানে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে হু ডাজ নট নো, কে জানে না, অ্যাবাউট অতীশ দীপঙ্করের কথা অফ বাংলাদেশ, বাংলাদেশের। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে দেখুন কি বলা হচ্ছে, এই বিষয়টা ভালো করে বুঝবেন। সেন্স, এখানে সেন্স ধরতে হবে বিষয়টাকে। দেখুন, বিক্রমপুরের এই সুসন্তানের আসল নাম কিন্তু এখন কেউ বড় একটা জানে না। তাহলে এই যে বিষয়টা আছে, নেগেটিভ সেন্সটা আছে, এটাকে যদি আপনি পজিটিভ হিসেবে ধরেন তাহলে কি খুব একটা কেউ জানে না মানে অল্প কেউ জানে, এই বিষয়ে এইভাবে আপনি লিখতে পারেন। এবং অল্প কেউ জানে এই বিষয়ে কিন্তু আপনাকে প্যাসিভে লিখতে হবে। ঠিক আছে, দেখুন আমরা প্যাসিভে কিন্তু করছি, দেখুন কিভাবে করা হচ্ছে। দেখুন কিভাবে চুজ করলাম, দেখুন দি রিয়েল নেম অফ দিস গ্রেট সন অফ বিক্রমপুর, মানে বিক্রমপুরের এই গ্রেট সান মানে সুসন্তানের এই যে ব্যাপারটা সেটাকে গ্রেট সান লিখলাম। তাহলে কি দি রিয়েল নেম মানে আসল নাম অফ দিস গ্রেট সান এই সুসন্তানের আসল নাম অফ বিক্রমপুর মানে বিক্রমপুরের ইজ নাও অনলি নোন, দেখুন প্যাসিভ করছি প্রেজেন্ট ইনডিফিনাইটের, ইজ নাও অনলি নোন মানে এটা কেবলমাত্র জানে, কারা জানে, এখন জানে কারা, টু ফিউ মানে অল্প কয়েকজন জানে। বিষয়টা ক্লিয়ার হলো? কিভাবে করলাম, এখানে কিন্তু আমরা প্যাসিভে কিন্তু করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভে করলাম এবং নেগেটিভ সেন্সটাকে কিন্তু পজিটিভ সেন্সে ধরে সেন্সটা একই রেখে কিন্তু করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে 19 বৎসর বয়সে তাহার ভিক্ষু ধর্মের দীক্ষা হয়। এই পর্যন্ত ভালো করে দেখুন, তাহার ভিক্ষু ধর্মের দীক্ষা হয়, এই বিষয়টা ভালো করে দেখুন। অ্যাট দি এজ অফ 19 মানে 19 বছর বয়সে, ঠিক আছে, তার ভিক্ষু ধর্মের দীক্ষা হয়। হি ওয়াজ ইনিশিয়েটেড ইনটু মোনাস্টিসিজম মানে সে দীক্ষিত হয় মোনাস্টিসিজমে বা ভিক্ষু ধর্মে বা সন্ন্যাসী ধর্মে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কি হি ওয়াজ ইনিশিয়েটেড, ফার্স্ট ইনডিফিনাইটের প্যাসিভে করছি, হি ওয়াজ ইনিশিয়েটেড মানে তাকে দীক্ষা দেওয়া হয়েছিল, ইনটু মোনাস্টিসিজম মানে মোনাস্টিসিজমে বা ভিক্ষুক ধর্মে বা সন্ন্যাসী ধর্মে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এই পর্যন্ত? এবার দেখুন কি বলছে, এবং দীক্ষার সময় নূতন করিয়া তাহার নাম করা হয় দীপঙ্কর শ্রীগান। এই বিষয়টা ভালো করে দেখুন। অ্যান্ড এবং কিসের সময়, এবং দীক্ষার সময়, তাহলে লিখতে হবে অ্যাট দি টাইম অফ ইনিশিয়েশন মানে দীক্ষার সময়। ঠিক আছে, অ্যাট দি টাইম অফ ইনিশিয়েশন মানে দীক্ষার সময় কি তাকে নতুন নামকরণ করা হয়েছে। তাহলে হি ওয়াজ রিনেমড মানে তাকে নতুন নামকরণ করা হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? প্যাসিভে কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। কি নামকরণ করা হয়? টু দীপঙ্কর শ্রীজ্ঞান মানে দীপঙ্কর শ্রীজ্ঞান তার নামকরণ করা হয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সেই নামেই তাহার পরিচয়, এই সেই নামেই তাহার পরিচয় বর্তমানে আছে। ঠিক আছে, তাহলে এইটাকে কিন্তু আপনাকে প্রেজেন্টে লিখতে হবে। সেইভাবে কিন্তু দেখুন উপরের গুলো কিন্তু পাস্ট লিখতে হবে, কিন্তু নিচের সেন্টেন্সটা কিন্তু সেই নামেই তাহার পরিচয় এই বিষয়টা কিন্তু প্রেজেন্টে লিখতে হবে। সেইভাবে কিন্তু করা হচ্ছে। দেখুন বাই হুইচ মানে যে নামের দ্বারা, এই যে নামের দ্বারা বলা হচ্ছে, তাহলে বাই হুইচ সেই নামের দ্বারা হি হ্যাজ বিন নোন এভার সিন্স, হি হ্যাজ বিন নোন এভার সিন্স প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ করা হলো। হি হ্যাজ বিন নোন এভার সিন্স মানে সেই নামেই তাহার পরিচয় আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হলো? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে দীপঙ্কর বিদেশে জ্ঞান লাভের জন্য গমন করেন। এই পর্যন্ত আগে দেখুন গমন করেন মানে গমন করেছিলেন। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটে লিখবো, অ্যাক্টিভে লিখবো। দীপঙ্কর ওয়েন্ট টু অ্যাব্রোড মানে দীপঙ্কর বিদেশে গিয়েছিলেন কিসের জন্য? জ্ঞান লাভের জন্য, তাহলে টু অ্যাকোয়ার নলেজ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তারপরে দেখুন কি বলছে, ব্রহ্মদেশে ও চীনে জ্ঞান অর্জন করিয়া দেশে ফেরেন। তাহলে এই বিষয়টাকে আপনি কি করবেন? পার্টিসিপল হিসেবে করবেন, বা আপনি কিন্তু ওইভাবেও করতে পারেন যেভাবে কম্পাউন্ডে করা যায়। আপনার পার্টিসিপল হিসেবে করে দেখাচ্ছি। দেখুন ব্রহ্মদেশে ও চীনে
জ্ঞান অর্জন করিয়া দেশে ফেরেন। তাহলে জ্ঞান অর্জন করিয়া এই বিষয়টাকে আপনি কি করুন, পার্টিসিপেল করে ফেলুন। তাহলে কি হচ্ছে, অ্যান্ড আফটার অ্যাকিউরিং নলেজ ফ্রম বার্মা অ্যান্ড চায়না, মানে বার্মা এবং চায়নায়, মানে ব্রহ্মদেশ এবং চায়নায় জ্ঞান অর্জন করার পর তারপরে কি বলছে, তিনি দেশে ফেরেন। তাহলে হি রিটার্ন টু হোমল্যান্ড, পাস্ট ইনডিফিনিটে কিন্তু লেখা হলো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিভাবে করা হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে দেশে তাহার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে পড়ে ব্যাপারটা আপনি স্প্রেড হিসেবে লিখবেন। স্প্রেডের কিন্তু তিনটে ফর্মই একই, স্প্রেড স্প্রেড স্প্রেড, ঠিক আছে। অনেকে স্প্রেডেড লিখছেন, সেটা কিন্তু করবেন না। দেখুন কিভাবে করা হচ্ছে, কি ছড়িয়ে পড়ে, তাহার খ্যাতি, তাহলে হিজ ফেম সাবজেক্ট হিসেবে লিখলাম। স্প্রেড ছড়িয়ে পড়ে, তাহলে কি ছড়িয়ে পড়লো, হিজ ফেম, মানে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। কোথায় ছড়িয়ে পড়ে, অল ওভার দি কান্ট্রি, মানে সারা কান্ট্রি জুড়ে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হলো। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে সকলের অনুরোধে তিনি বিক্রমশিলা বিহারের আচার্য হন। তাহলে বিক্রমশিলা বিহারের আচার্য হয়েছিলেন, সেইভাবে করা হচ্ছে। দেখুন সকলের অনুরোধে, তাহলে কিভাবে করবেন, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ অল, মানে সকলের অনুরোধে কে হয়েছিলেন, তিনি, তাহলে সাবজেক্ট হিসেবে হি হয়েছিলেন, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই বিকেম, তাহলে হি বিকেম মানে তিনি হয়েছিলেন, কি হয়েছিলেন, আচার্য, তাহলে হি বিকেম দি চ্যান্সেলর, মানে তিনি আচার্য হয়েছিলেন কিসের, অফ বিক্রমশিলা মোনাস্ট্রি, মানে বিক্রমশিলা বিহার বা বিক্রমশিলা আশ্রমের। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হলো। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে প্রায় 60 বছর বয়সের সময়ে, মানে 60 বছর বয়সে তিনি গৃহের সুখ ত্যাগ করিয়া, ধর্ম প্রচারের জন্য তিব্বত যাত্রা করেন। তাহলে ধর্ম প্রচার আপনি প্রিচিং হিসেবে লিখতে পারেন, ঠিক আছে। প্রিচিং মানেই হচ্ছে যে ধর্ম প্রচার করা। দেখুন কিভাবে করা হচ্ছে, প্রায় 60 বছর বয়সে, এই যে প্রায় কথাটা বলছে তাই অলমোস্ট লিখতে হবে। তাহলে প্রায় 60 বছর বয়সের সময়ে, তাহলে অলমোস্ট অ্যাট দি এজ অফ 60, মানে প্রায় 60 বছর বয়সের সময়ে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে তাহলে করা হচ্ছে। তাহলে প্রায় 60 বছর বয়সের সময় মানে কি, অলমোস্ট অ্যাট দি এজ অফ 60, মানে প্রায় 60 বছর বয়সের সময়ে। এবারে দেখুন, তিনি গৃহের সুখ ত্যাগ করিয়া, এই বিষয়টা কিন্তু আপনি পার্টিসিপল হিসেবে করুন, মানে গৃহের সুখ ত্যাগ করে তিনি ধর্ম প্রচারের জন্য তিব্বত যাত্রা করেন, ঠিক আছে। তাহলে লিভিং দি হোম কমফোর্টস, মানে গৃহের সুখ ত্যাগ করে তিনি যাত্রা করেন। তাহলে হি ট্রাভেলড, পাস্ট ইনডিফিনাইট, হি ট্রাভেলড টু তিব্বত, তিনি তিব্বতে যাত্রা করেন ফর প্রিচিং, মানে প্রিচিংয়ের জন্য, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, বা এভানগেলিজমও আপনি লিখতে পারেন, মানেটা কিন্তু একই, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু ওই ট্রান্সলেশন প্যাসেজটা কমপ্লিট হলো। এরপরে আমাদের প্রেসি প্যাসেজটা আছে। এই প্রেসি প্যাসেজে আপনি কি করবেন, ভালো করে পড়ুন কি বলতে চাইছে। মানেটা খুব সহজ একটা প্রেসি ছিল এখানে, কি বলতে চাইছে পড়ুন, মানেটা বোঝার চেষ্টা করুন, তারপর আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে স্যার ওয়াল্টার স্কট ওয়াজ আ ম্যান, মানে স্যার ওয়াল্টার স্কট একটা মানুষ ছিল, কীরকম মানুষ, অনেস্ট, ঠিক আছে। কীরকম অনেস্ট, টু দি কো অফিস নেচার, তার প্রকৃতির দিক থেকে তিনি কিন্তু কি ছিলেন, অনেস্ট ছিলেন, ঠিক আছে। অ্যান্ড হিজ ডিটারমাইন্ড এফোর্টস, মানে তার ডিটারমাইন্ড এফোর্টস, এই যে বিষয়টা মানে দৃঢ় যে প্রচেষ্টা, এইটা টু পে অফ দি ডেটস টু দি ফার্ম উইথ হুইচ হি হ্যাড বিকাম ইনভলভড, মানে কি তার দৃঢ় প্রচেষ্টা, টু পে অফ দি ডেটস মানে ঋণ মেটানোর দৃঢ় প্রচেষ্টা, টু দি ফার্ম সেই ফার্মে, উইথ হুইচ যার সাথে, হি হ্যাড বিকাম ইনভলভড মানে যার সাথে সে জড়িত ছিল, সেই দৃঢ় প্রচেষ্টার কথাই কিন্তু বলা হচ্ছে এখানে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, হ্যাভ অলওয়েজ অ্যাপিয়ার্ড টু আস, সেটা আমাদের কাছে অ্যাপিয়ার করে, উপস্থিত হয় কি হিসেবে, অ্যাজ ওয়ান অফ দি গ্র্যান্ডেস্ট থিংস ইন হিজ লাইফ, তার জীবনে একটা দুর্দান্ত বিষয় হিসেবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী লাইন কি বলছে দেখুন, ওয়েন হিজ পাবলিশার অ্যান্ড প্রিন্টার ব্রক ডাউন, মানে তার যখন পাবলিশার এবং প্রিন্টার এই সমস্ত বিষয়গুলো যখন ব্রক ডাউন হয়, ভেঙে পড়ে, তখন কি রুইন্স সিম টু স্টেয়ার হিম ইন দি ফেস, যেন ধ্বংসাবশেষ তার দিকে তাকিয়েছিল, এরকমটা কিন্তু মনে হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন, দেয়ার ওয়াজ নো ওয়ান্ট অফ সিম্প্যাথি, মানে দেয়ার ওয়াজ নো ওয়ান্ট অফ সিম্প্যাথি ফর হিম, তার জন্য কোনো সিম্প্যাথি দরকার ছিল না, ইন হিজ গ্রেট মিসফরচুন, তার যে এই দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যের জন্য কিন্তু কোনো সিম্প্যাথি কিন্তু দরকার পড়েনি, ঠিক আছে। অ্যান্ড হিজ ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড, তার ফ্রেন্ড কিন্তু তার কাছে এগিয়ে আসে, টু রেজ মানি, তাকে মানি দেওয়ার জন্য, কিভাবে, এনাফ টু হেল্প, যেটা কিনা যথেষ্ট সাহায্য করার জন্য, অ্যারেঞ্জ উইথ দি ক্রেডিটার্স, মানে যারা ক্রেডিট দিয়ে থাকে, ঋণদাতা, তাদের কাছ থেকে মানি অ্যারেঞ্জ করে দেবে বলে তার ফ্রেন্ড কিন্তু তার কাছে এগিয়ে আসে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে কি বলছে দেখুন, নো সেড হি প্রাউডলি, সে প্রাউডলি বলে যে নো, দরকার নেই, দিস রাইট হ্যান্ড শ্যাল ওয়ার্ক ইট অল অফ, এই ডান হাতি সমস্ত কাজ করে ফেলবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন কি বলছে, ইফ উই লস এভরিথিং এলস, যদি আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলি, হি রোড টু আ ফ্রেন্ড, সে একটা ফ্রেন্ডকে লিখেছিল কি, যে যদি আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলি, উই উইল অ্যাট লিস্ট কিপ আওয়ার অনার আনব্লেমিশড, আমরা কিন্তু আমাদের এই যে অনারটা, সম্মানটাকে কিন্তু কখনো লজ্জিত হতে দেব না, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে।
পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, দো যদিও হিজ হেলথ ওয়াজ অলরেডি বিকামিং আন্ডারমাইন্ডেড বাই ওভারওয়ার্ক, তার ব্রেন কিন্তু কি হয়েছিল, আন্ডারমাইন্ডেড হয়ে গিয়েছিল অনেক কাজ করার ফলে। হি ওয়েন্ট অন রাইটিং লাইক টাইগার, সে চলতে থাকে কিভাবে, টাইগারের মতো, বাঘের মতো লেখা শুরু করে, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছে, অ্যাজ হি হিমসেলফ এক্সপ্রেসড ইট, ঠিক আছে, হি হিমসেলফ এক্সপ্রেসড ইট, সে নিজে এটা এক্সপ্রেস করেছিল, আনটিল হি কুড নট লঙ্গার হোল্ড দি পেন, তার মানে কি, যতক্ষণ না সে পেন ধরতে অক্ষম হয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, বাঘের মতো লিখে যাবে, এরকমটাই তিনি কিন্তু নিজে এক্সপ্রেস করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড দো, এবং যদিও, হি পেড দি পেনাল্টি অফ হিজ সুপ্রিম এফর্টস, তার এই যে সুপ্রিম এফর্টস, তার সেই সুপ্রিম এফর্টসের জন্য তাকে পেনাল্টি পে করতে হয়েছিল, কিসে, কাকে, উইথ হিজ লাইফ, তার লাইফকে, মানে তার লাইফে কিন্তু প্রচুর, তার শরীরে কিন্তু অনেক প্রবলেম চলে আসে এই বিষয়টার ফলে, ঠিক আছে। হি সেভড হিজ অনার অ্যান্ড সেলফ রেসপেক্ট, কিন্তু এই সত্ত্বেও কিন্তু তিনি তার সেলফ রেসপেক্ট এবং অনারটাকে কিন্তু বাঁচিয়ে রাখে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে কি বলতে চাইছে, আপনি যখন ভালো করে পড়ছেন বিষয়টা তখন বুঝতে পারবেন যে এখানে কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে দেখুন ভালো করে, যে এখানে একটা গল্প বলা হচ্ছে, সত্য ঘটনা, যে সত্য ঘটনা কার, সেটা হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের ঘটনা, এবং তিনি তার জীবনে প্রচুর দুঃখ কষ্ট ভোগ করেছেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য, এবং সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন তার মধ্যে আসে তখনও কিন্তু তিনি ভেঙে পড়েনি, তার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা আমাদেরকেও প্রেরণা যোগায়, এরকম কনফিডেন্স যে তিনি প্রচুর হার্ডওয়ার্ক করতে শুরু করলেন, এবং সেই হার্ডওয়ার্কের ফলে কিন্তু তাকে তার শরীরে কিন্তু প্রবলেম চলে আসে, তার শরীরকে কিন্তু অনেক ক্ষতি হয়, তার ফলেও কিন্তু সেই সমস্ত বাধা অতিক্রম করেও কিন্তু তিনি কখনোই তার সেলফ রেসপেক্ট বা যে অনার বিষয়টা, সেটাকে কিন্তু তিনি কখনোই নষ্ট হতে দেননি, এই বিষয়টাই বলতে চাইছে। তাহলে দেখুন, আমরা ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করছি, কি টাইটেল দিলাম দেখুন, রিয়েল স্টোরি অফ আ চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়নটাকে তার নাম লিখলাম স্যার ওয়াল্টার স্কট, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এখানে রিয়েল স্টোরির কথা বলা হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের, তাই এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে লিখলাম, ঠিক আছে। আনসারটা কিভাবে করছি ভালো করে ফলো করুন। এখানে এখানে বলা হচ্ছে দেখুন কি বলা হচ্ছে, দি অনেস্টি অ্যান্ড দি কনফিডেন্স অফ স্যার ওয়াল্টার স্কট ইন্সপায়ার্ড আস, মানে কি, স্যার ওয়াল্টার স্কটের যে কনফিডেন্স এবং অনেস্টি, এই বিষয়টা কিন্তু আমাদেরকে প্রেরণা দিয়ে থাকে, ঠিক আছে। হি হ্যাড টু ফেস, তাকে ফেস করতে হয়েছিল মেনি ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস, অনেক ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস তাকে ফেস করতে হয়েছিল, বাট কিন্তু ফর সেক অফ হিজ অনার অ্যান্ড সেলফ রেসপেক্ট, কিন্তু তার অনার এবং সেলফ রেসপেক্টের জন্য হি ডিনাইড, সে ডিনাই করে টু হাফ ক্রেডিট নিতে, অ্যান্ড প্রসিড করে টু ওয়ার্ক হার্ড, মানে কি, কঠোর পরিশ্রম করতে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে কি বলছে দেখুন, ফাইনালি হি সেভড হিজ অনার, শেষ পর্যন্ত সে তার অনারটাকে সেভ করে, আর কি সে, আর মানে কোন জিনিসটাকে সেভ করে, সেলফ রেসপেক্টটাকে সেভ করে, বাই পেইং পেনাল্টি টু হিজ লাইফ, তার জীবনকে দুঃখময় করে বা তার জীবনের শাস্তি ভোগ করেও কিন্তু তিনি এত কষ্ট সহ্য করেও কিন্তু তিনি তার অনার এবং সেলফ রেসপেক্টটাকে কিন্তু কি করে, বাঁচিয়ে রাখে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে কিভাবে করতে হচ্ছে, বারংবার বলা হচ্ছে যে কি, আপনারা বারংবার পড়বেন বিষয়টাকে, যতক্ষণ না বুঝতে পারছেন, তারপরে যে ব্রেন ম্যাপটা তৈরি করবেন, সেই ব্রেন ম্যাপ অনুযায়ী একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং যেটা বুঝেছেন সেই জিনিসটাই কিন্তু নিজের ভাষাতে লিখবেন, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমাদের পরবর্তী হোম টাস্কটা দেখুন, একটা রিপোর্ট ছিল, কি ছিল দেখুন, এখানে ছিল অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন স্টাডি ইন লকডাউন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন কিভাবে আমরা বিষয়টাকে করছি, ফার্স্ট একটা টাইটেল দিলাম কি, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন স্টাডি ইন লকডাউন, ঠিক আছে। তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেটাকে আমরা মেনটেন করলাম। তারপরে কি করা হবে, এইখানে এই যে ফার্স্ট যে প্যারাগ্রাফ, এখানে আমরা রিপোর্টের মূল বিষয়বস্তু একদম সংক্ষেপে সূচনামূলকভাবে আমরা এখানে দেখব, ঠিক আছে। দেখুন কিভাবে করা হচ্ছে, এখানে এখানে এইভাবে লিখলাম, দেখুন কি বলা হচ্ছে এখানে, schools have been closed for a long time due to the COVID-19 pandemic অ্যান্ড কনসিকুয়েন্ট লকডাউন, মানে কি, কোভিড-19 প্যান্ডামিকের জন্য এবং ফলস্বরূপ যে লকডাউন, সেই লকডাউনের জন্য স্কুল কিন্তু অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে, ঠিক আছে। আ লট অফ থিংস হ্যাভ বিন চেঞ্জড, অনেক কিছু পরিবর্তন হয়েছে, ইন কোভিড-19 অ্যাটমসফিয়ার, মানে এই কোভিড-19 অ্যাটমসফিয়ারের মধ্যে অনেক কিছু রূপ বদল করেছে, অ্যামং দেম, সেগুলোর মধ্যে স্কুলিং সিস্টেম, স্কুলিং যে ব্যবস্থা সেটা, অ্যান্ড টিচিং টেকনিক্স, এবং টিচিং যে প্রথা, সেই প্রথাটা মানে টিচিং যে টেকনিক সেটাও কিন্তু, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এই বিষয়ে আমরা কিভাবে করলাম, এই যে মূল যে বিষয়টা আমরা লিখতে চলেছি, যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ব্যাপারটা, তার একটা মূল একটা বিষয়বস্তু, যেটা কিনা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। পরবর্তী স্লাইডে আমরা কি দেখব, মূল যে বিষয়বস্তুটা সেটা এইভাবে দেখা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে দেখুন কি বলা হচ্ছে, দি হোল ওয়ার্ল্ড ইজ অ্যাফেক্টেড বাই করোনা, মানে হোল ওয়ার্ল্ড করোনাতে আক্রান্ত হয়েছে, দি পিপল অফ দি ওয়ার্ল্ড আর লিভিং আন্ডার হাউস অ্যারেস্ট, মানে হোল ওয়ার্ল্ডে যারা পিপল, তারা কি করছে, হাউস অ্যারেস্ট, মানে গৃহবন্দী হয়ে কিন্তু জীবনযাপন করছে, ঠিক আছে। তারপরে দেখুন, এক্সপার্টস আর স্টিল ইন স্পেকটিক্যাল
অ্যাবাউট ওয়েন দি আউটব্রেক অফ দি ডেডলি ভাইরাস উইল ডিক্রিজ, মানে যারা এক্সপার্টস তারা কিন্তু সন্দেহ প্রকাশ করছে, তাদের মধ্যেও কিন্তু সংশয় আছে বিষয়টা নিয়ে যে কখন এই আউটব্রেকটা, এই ভাইরাসের আউটব্রেকটা কখন ডিক্রিজ করবে। ঠিক আছে, ইন দিস কোভিড-19 সিচুয়েশন, এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে দেখুন কিভাবে বলা হচ্ছে, ইন দিস কোভিড-19 সিচুয়েশন, এই সিচুয়েশনটা দুবার হয়ে গেছে, ইন দি কান্ট্রিতে ইজ বিকামিং ইনক্রিজিং ডায়ার, মানে কি দিনের পর দিন কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে, সেই বিষয়টা কিন্তু লেখা হলো। ঠিক আছে, তারপর দেখুন মিন হোয়াইল কার্যক্রমে দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ রেকমেন্ডেড, তারা কি উপদেশ দিয়েছে সেটা হচ্ছে যে দি ক্লোজার অফ অল এডুকেশনাল ইনস্টিটিউশনস, মানে অল এডুকেশনাল ইনস্টিটিউশনকে বন্ধ রাখার কিন্তু তারা উপদেশ দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, বিকজ কারণ ইট ইজ নট পসিবল টু ওপেন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন বাই মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স ইন কোভিড-19 সিচুয়েশন, মানে এই কোভিড সিচুয়েশনের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিন্তু স্কুল খোলা সম্ভব নয়, সেটা বলা হলো। সুতরাং অনলাইন, মানে আমরা এখন কারণগুলো দিলাম ব্যাপারটা, যে অনলাইন ক্লাসে যে শুরু হচ্ছে তার কারণগুলো আমরা দিলাম। ঠিক আছে, তারপরে দেখুন এবার অ্যাডভান্টেজের মধ্যে আসবে, পরবর্তী স্লাইডে আমরা ডিসঅ্যাডভান্টেজটা দেখব। সো অনলাইন ক্লাসেস হ্যাভ অলরেডি স্টার্টেড, সুতরাং অনলাইন ক্লাসে শুরু হয়ে গেছে ইন ডিফারেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দি কান্ট্রি, মানে আমাদের দেশের বা এই কান্ট্রিতে কি হচ্ছে, অনলাইন ক্লাসেস কিন্তু বিভিন্ন ডিফারেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন সেখানে কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যাট ফার্স্ট স্টুডেন্টস হ্যাড আ হার্ড টাইম অ্যাডজাস্টিং, মানে স্টুডেন্টসদের কিন্তু একটা হার্ড টাইম ছিল, কঠোর একটা ব্যাপার ছিল অ্যাডজাস্ট করাতে প্রথম। ঠিক আছে, বাট কিন্তু নাও দে আর কমফোর্টেবল উইথ অনলাইন ক্লাসেস, আর তারা কিন্তু এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে এই অনলাইন ক্লাস করতে। ঠিক আছে, স্টুডেন্টস আর গেটিং দি অপরচুনিটি, তারা কি অপরচুনিটি পাচ্ছে, তারা পাচ্ছে টু টেক অনলাইন লাইভ ক্লাসেস উইথ টিচার্স অ্যাট হোম, মানে বাড়িতে বসেই তারা কিন্তু এই অনলাইন লাইভ ক্লাস তারা করতে পারছে টিচার্সদের সঙ্গে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যান্ড এবং দে অলসো অ্যাবল, তারা আরও সক্ষম হচ্ছে কি করতে, টু টেক এক্সামস বা টু টেক পার্ট ইন এক্সামস, তারা এক্সামে অংশগ্রহণ করতে পারছে অ্যাট দি রাইট টাইম, সঠিক সময়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট, এর ফলে ইভেন এমনকি ইন দিস হরিবল সিচুয়েশন, এই হরিবল সিচুয়েশনের মধ্যে দি স্টুডেন্টস আর নট হ্যাভিং এনি ডিফিকাল্টি, মানে স্টুডেন্টসদের কোনো ডিফিকাল্টিসই হচ্ছে না ইন কন্টিনিউইং দেওয়ার স্টাডিজ, তাদের স্টাডি চালিয়ে যাওয়াতে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এইভাবে কি করলাম আমরা, যে অ্যাডভান্টেজেস ব্যাপারটা সেই বিষয়টাকে উল্লেখ করলাম এবং সেটা কিভাবে শুরু হয়েছে তার কারণটা কি সেটাকে কিন্তু প্রথমের দিকে তুলে ধরা হলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে মেন প্যারাগ্রাফে যেখানে কিনা রিপোর্টের মূল বিষয়বস্তু লিখতে হয় সেখানে কিন্তু আমরা এইভাবেই কিন্তু বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, এবার পরবর্তী স্লাইডে আমরা কি দেখব, যে লেস ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ডিসঅ্যাডভান্টেজ, সেই বিষয়টাকে আমরা দেখব। দেখুন এই বিষয়টাকে কিভাবে করা হচ্ছে, এখানে ভালো করে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে। দেখুন এখানে বলা হচ্ছে ইন দি পাস্ট, মানে অতীতে প্যারেন্টস কেপ্ট দেয়ার চিলড্রেন অ্যাওয়ে ফ্রম অনলাইন প্ল্যাটফর্মস, প্যারেন্টসরা কি করতো, তাদের চিলড্রেনদেরকে অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্ম সেগুলো থেকে দূরে রাখতো টু টু ফ্যাসিলিটেট দেয়ার স্টাডিজ, মানে তাদের পড়াশোনার সুবিধার জন্য। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। মানে আগে কি করতো, যারা গার্জেন তারা কি করতো, তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার সুবিধার জন্য অনলাইন প্ল্যাটফর্মস থেকে দূরে রাখতো, বাট নাও কিন্তু এখন দে আর সাম ডিফিকাল্টিস বিসাইড স্টাডিং অনলাইন, মানে তাদের অনলাইনে পড়ার পাশাপাশি কিন্তু এখন তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, মানে বাধ্য হয়ে তারা মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো রকম যে অনলাইন ক্লাসের যে সমস্ত ডিভাইস সেগুলো তারা তাদের হাতে দিচ্ছে স্টুডেন্টসদের হাতে, ফলে বাধ্য হয়ে তারা এইগুলো করছে এবং তার ফলে কিন্তু তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা বলা হচ্ছে। দেখুন এখানে বলা হচ্ছে অ্যাডোলেসেন্টস অ্যান্ড বয়েজ আর গেটিং অ্যাডিক্টেড, মানে কৈশোর এবং বালকেরা এরা কি করছে, এরা অ্যাডিক্টেড হয়ে পড়ছে টু ভিডিও অ্যান্ড মোবাইল গেমস, মানে এর ফলে তারা মোবাইল গেমস এবং ভিডিও যে গেমসগুলো সেগুলোতে কিন্তু তারা কি করছে, অ্যাডিক্টেড হয়ে পড়ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে অ্যাডিকশন টু মোবাইল অ্যান্ড ভিডিও গেমস ইজ ইনক্রিজিং অ্যাডভার্স রিয়াকশন ইন দি বডি অফ চিলড্রেন, মানে কি এই যে অ্যাডিকশানটা, এই যে আকর্ষণটা, এই যে আসক্তিটা, এটা কিন্তু মোবাইল গেমস এবং যে ভিডিও গেমসগুলো সেগুলোর প্রতি যে আসক্তি সেগুলো কিন্তু চিলড্রেনদের বডিতে, চিলড্রেনদের শরীরে কিন্তু একটা অ্যাডভার্স রিয়াকশন কিন্তু সৃষ্টি করছে। ঠিক আছে, তারপরে দেখুন ডক্টরসরা কি বলছে, যে প্লেয়িং এক্সেসিভ অ্যামাউন্টস অফ ভিডিও গেমস, মানে অতিরিক্ত ভিডিও গেমস খেললে কি হয় সেটা বলা হচ্ছে হিন্ডার্স দি ডেভেলপমেন্ট অফ দি ব্রেন, মানে ব্রেনের যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু তার কর্মক্ষমতা কিন্তু হারাতে শুরু করে, সেইটা কিন্তু কমে যেতে থাকে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যাট দি সেম টাইম, মানে সেই একই সময়ে দেয়ার ইজ আ রিস্ক অফ ওয়েকেনিং দি মেমোরি, মানে কিন্তু ব্রেনের যে মেমোরির যে ওয়েকিং পাওয়ারটা, বিকাশের যে পাওয়ারটা সেটাও কিন্তু তার একটা রিস্ক থেকে যায়, এটা কিন্তু ডক্টররা বললো। ঠিক আছে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট, এবং এর ফলে কি হচ্ছে, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, মানে স্ট্রেস এবং অ্যাংজাইটি যে ব্যাপারটা সেইটা আর বিং ক্রিয়েটেড ইন চিলড্রেন, মানে চিলড্রেনদের মধ্যে কিন্তু এই বিষয়টাও তৈরি হচ্ছে। ঠিক আছে,
ক্লিয়ার হচ্ছে? এখানে কিন্তু আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু লিখছি, ঠিক আছে? দি চাইল্ডের মাইন্ড ইজ গেটিং ইরিটেবল, তারা বিরক্ত হয়ে উঠছে, তাদের মন বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কি হচ্ছে দেখুন, আর বলা হচ্ছে ওবেসিটি ইজ বিল্ডিং আপ, মানে স্থূলতা যে ব্যাপারটা সেটা বাড়ছে ইন দি বডিতে ডিউ টু দি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার ফলে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এইভাবে কিন্তু আমরা কি করলাম, আমাদের যে রিপোর্ট প্রসেসটা ছিল সেটাকে আমরা কমপ্লিট করলাম। আপনারা যেরকমভাবে লিখছেন কোনো অসুবিধা নেই, সেরকমভাবে লিখতে থাকুন, লিখে সাবমিট করুন, আমরা চেক করে দিচ্ছি। আচ্ছা, আমাদের পরবর্তী স্লাইডে কি দেখবো দেখুন, আমাদের পরবর্তী স্লাইডে একটা বঙ্গ অনুবাদ ছিল। ফার্স্ট এটা আপনারা ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, পরবর্তী চলুন তাহলে কি বলছে দেখুন। এখানে ফার্স্ট লাইনটা কি বলছে ভালো করে ফলো করুন। এখানে বলছে ইন্ডিয়ান সিভিলাইজেশন, মানে ইন্ডিয়ার যে সিভিলাইজেশন সভ্যতা সেইটা হ্যাজ বিন লাইক আ বিগ ট্রি, সেটা কিন্তু একটা বড় বৃক্ষের মতো, ঠিক আছে? উইচ থ্রু ভেরি ওল্ড, যেটা কিনা অনেক পুরাতন বা অনেক পুরাতন যুগ ধরে বা অনেক সময় ধরে বা অনেক পুরাতন সময় ধরে বা অনেক দিন ধরে হ্যাজ স্টিল গ্রিন লিভস, তা সে কিন্তু সবুজ পাতা এখনো পর্যন্ত বহন করছে। আর কি করছে, বিয়ার্স ফ্রুট অ্যান্ড, মানে ফ্রুট তারা সেটা ফ্রুট যেটা এর যে ফল সেটাও বহন করছে, অ্যান্ড গিভ শেল্টার টু ম্যানি পিপল, এবং অনেক মানুষকে কিন্তু আশ্রয় দিচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তো দেখুন আমরা কিভাবে এটাকে করলাম, এইভাবে লিখলাম। দেখুন কি লেখা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে ভারতীয় সভ্যতা একটি বড় বৃক্ষের মতো, যা খুব পুরানো হলেও এখনো পাতাগুলি সবুজ রয়েছে, ফল ধারণ করে এবং বহু মানুষকে আশ্রয় দেয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে হিস্টোরিয়ান টেল আস, মানে ঐতিহাসিকরা আমাদেরকে বলে, কি বলে, যে দ্যাট মেনি ইনফ্লুয়েন্সেস হ্যাভ গন টু দি মেকিং অফ দিস সিভিলাইজেশন, মানে মেনি ইনফ্লুয়েন্সেস অনেক প্রভাব আছে টু দি মেকিং অফ দিস সিভিলাইজেশন, মানে এই সিভিলাইজেশনের উপর। ঠিক আছে, দেখুন কিভাবে লিখলাম আমরা বিষয়টাকে। এখানে এইভাবে লিখলাম, ঐতিহাসিকরা আমাদের বলেন যে এই সভ্যতা তৈরিতে অনেক প্রভাব আছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে দি পিপল, মানুষজন, হু লিভড অ্যাট মহেঞ্জোদারো, যারা মহেঞ্জোদারোতে বাস করতো, কন্ট্রিবিউটেড সামথিং টু ইট, তারাও কিনা এই সভ্যতাতে কিছু প্রভাব দিয়েছে। ঠিক আছে, দেখুন কিভাবে লেখা হলো বিষয়টাকে। মহেঞ্জোদারোতে বসবাসকারী লোকেরা এতে কিছুটা অবদান রেখেছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, কন্ট্রিবিউটেড অবদান রেখেছিল। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে দেন কেম, তারপরে আসে দি আরিয়ান্সরা, হু পারফেক্টেড, যারা সংশোধন করেছে, পারফেক্টেড ইট, যারা এটাকে সংশোধন করেছে, আফটার দি দ্রাবিডিয়ান্সদের পর, হ্যাড মেড দেয়ার ওন কন্ট্রিবিউশন, মানে দ্রাবিডিয়ানরা তাদের যখন কন্ট্রিবিউশন দেয় তারপরে আরিয়ান্সরা কি করেছে, আর্যরা কি করেছে, সেটাকে কিন্তু সংশোধন করেছে। ঠিক আছে, দেখুন কিভাবে বলা হচ্ছে এখানে। তারপরে আর্যরা এসেছিল, যারা দ্রাবিড়দের নিজস্ব অবদান রাখার পরে এটি সংশোধন করেছিল। ঠিক আছে, ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে দি পার্সিয়ানস, দি গ্রিক্স অ্যান্ড দি মুঘলস অ্যাডেড সামথিং টু ইট, মানে এরাও কিন্তু এই পার্সিয়ানস, গ্রিক্স, মুঘলস এরাও কিন্তু কিছু এর সঙ্গে অ্যাড করে। ঠিক আছে, দেখুন সেইভাবেই বলা হলো, পার্সিয়ান, গ্রিক, মোগলরা এর সাথে কিছু যুক্ত করেছিল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে দি ইংলিশ ব্রড, মানে ইংলিশ মানুষ, যারা যারা ইংল্যান্ডের মানুষ ইংলিশ, তারা কি বলছে, দ্য ব্রড উইথ দেম, তাদের সঙ্গে নিয়ে এসেছিল, দেয়ার ওন কালচার, তাদের নিজস্ব সংস্কৃতি, দি ট্রেসেস অফ হুইচ, যার চিহ্ন, উই ফাইন্ড, আমরা খুঁজে পাই, এভরিওয়্যার, সমস্ত জায়গায়, ইন ইন্ডিয়া টুডে, আজকেও কিন্তু আমরা ইন্ডিয়ার সমস্ত জায়গায় সেটাকে খুঁজে পাই। দেখুন সেইভাবেই বলা হলো বিষয়টা। ইংরেজরা তাদের সাথে নিজস্ব সংস্কৃতি নিয়ে এসেছিল, যার চিহ্নগুলি আমরা আজ ভারতের সর্বত্র খুঁজে পাই। ঠিক আছে, ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স দেখুন। এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে মেনি ইনফ্লুয়েন্সেস ইন দিস ওয়ে, এইভাবে বহু প্রভাব, ফ্রম উইদিন অ্যান্ড উইদাউট, মানে ভিতর থেকে বা বাইরে থেকে, হ্যাভ হ্যাড অ্যান এফেক্ট, সেটাও তাদের প্রভাব দিয়েছে, আপন ইন্ডিয়ান সিভিলাইজেশন, ইন্ডিয়ার সভ্যতার উপরে, ভারতীয় সভ্যতার উপরে, বাট কিন্তু ইট হ্যাজ অলওয়েজ রিটেন্ড, এটা নিজের থেকে এটা বজায় রেখেছে, অ্যান্ড উইল এভার রিটেন, এবং বজায় রাখবে, সার্টেন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, কিছু মৌলিক বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্লিয়ার? দেখুন কিভাবে বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য করুন। এখানে কি বলা হচ্ছে, এইভাবে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে অনেক প্রভাব ভারতীয় সভ্যতাকে প্রভাবিত করেছিল, তবে এটি সর্বদা তার মৌলিক বৈশিষ্ট্যগুলি বজায় রেখেছে এবং ভবিষ্যতেও বজায় রাখবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এই প্রসেসটা কমপ্লিট হলো। আমাদের পরবর্তী টাস্ক কি ছিল দেখুন। পরবর্তী টাস্ক দেখুন, এখানে একটা বাংলা সারাংশ ছিল। ফার্স্ট ভালো করে আপনারা বিষয়টাকে পড়ে নিন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন কি বলছে এখানে, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন তাহলে কি বলতে চাইছে এখানে। এখানে তাহলে কি বলছে, এখানে বলতে চাইছে যে বিষয়টা সেটা হলো কি, এখানে বলতে চাইছে
অন্তরের যে যোগসূত্র স্বদেশ টানের প্রতি সেইটাই কিন্তু এখানে বলছে, বা আপনি কিন্তু এখানে বলতে পারেন যে নিজের দেশের প্রতি যে নিবিড় একটা টান আছে সেই বিষয়টাই এখানে বলছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনি যখন ভালো করে বিষয়টা পড়লেন তখন কি বুঝতে পারছেন? বিষয়টা ভালো করে লক্ষ্য করুন যে এখানে কিন্তু বলছে যে মায়ের কাছে যেমন শিশুর একটা নিবিড় টান থাকে, সেরকম টান কিন্তু স্বদেশের প্রতি স্বদেশবাসী যে বা স্বদেশবাসী, সেটা মানুষও হতে পারে বা সে কীটপতঙ্গ হতে পারে বা আপনার পাখি ফুল বা অন্যান্য গাছপালাও হতে পারে, সেই টানটা কিন্তু স্বদেশবাসীর প্রতি যেমন একটা মানুষের থাকে সেরকম টান কিন্তু সবার আছে। ঠিক আছে, এবং এই টান কিন্তু বহুকাল ধরে সৃষ্টি হয়ে এসছে প্রাণীকুলের মধ্যে, এবং এই টান কিন্তু এমনি থেকে আসেনি। এই টান কিভাবে এসছে? বহু পরিশ্রম করে, পরিশ্রমের প্রয়োজন হয়েছে, তারপরে কিন্তু এই টানটা এসছে, এবং জন্মসূত্রে প্রাণীকুল কি করেছে? এই স্বদেশের সঙ্গে আবদ্ধ হয়েছে এবং লালিত পালিত হয়েছে সেই স্বদেশের মধ্যে, এবং স্বতঃচালিতভাবেই কিন্তু সে অর্থাৎ সেই জীবকুল, সেটা যেই হোক, পশু হোক, যে কোনো বা মানুষ হোক, যাই হোক না কেন, সবাই কিন্তু আপন স্বদেশ ভূমির সঙ্গে মাতৃসম যে আদর, সেই মাতৃসম আদরেই কিন্তু সঙ্গবদ্ধ হয়েছে। এই বিষয়ে বলতে চাইলে এর মধ্যে, তাই না? আচ্ছা, তাহলে দেখুন, যখন আপনি ভালো করে পড়ে বানানটা বুঝতে পারলেন, তাহলে আমরা তারপরে একটা টাইটেল দেওয়ার চেষ্টা করছি। শুরুতে টাইটেলটা কিভাবে দিচ্ছি দেখুন, ভালো করে লক্ষ্য করবেন বিষয়টাকে, যে কি অন্তর যোগসূত্রে স্বদেশ টান। ঠিক আছে, এইভাবে আমরা টাইটেলটা দিলাম কি অন্তর যোগসূত্রে স্বদেশ টান। ঠিক আছে, আনসারটা কিভাবে করছি ভালো করে লক্ষ্য করবেন। এখানে কিন্তু অনেক উদাহরণ আছে, সেই সমস্ত উদাহরণগুলো কিন্তু আপনাকে টানলে হবে না, বিষয়টাকে বুঝে কিন্তু নিজের ভাষাতে কিন্তু লিখতে হবে। দেখুন কিভাবে করা হচ্ছে। মায়ের কাছে শিশুর যেমন নিবিড় টান, ঠিক আছে, অনেক যে উদাহরণগুলো বলছে সেইগুলোকে আমরা কিন্তু এইভাবে লিখছি। ঠিক আছে, মায়ের কাছে শিশুর যেমন নিবিড় টান, স্বদেশের সঙ্গে স্বদেশবাসী মানুষ তথা কীটপতঙ্গ, পাখি, ফুল, লতা গাছের সেই একই টান। ঠিক আছে, এই বহুকালের নিবিড় যোগসূত্র দেখুন সৃষ্টিতে প্রাণীকুলের নিজস্ব পরিশ্রমের প্রয়োজন হয়েছে। ঠিক আছে, এমনি কিন্তু নিজস্ব দেশ গড়ে ওঠেনি, তারা পরিশ্রম করেছে, তার ফলেই কিন্তু তাদের এই নিবিড় টানটা তৈরি হয়েছে এবং দেশের প্রতি এই বিষয়টা কিন্তু তাদের তৈরি হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তারপরে দেখুন, জন্মসূত্রে প্রাণীকুল স্বদেশের সঙ্গে আবদ্ধ ও লালিত পালিত এবং স্বতঃসারিতভাবেই স্বদেশ ভূমির সঙ্গে মাতৃসম আদরে সঙ্গবদ্ধ। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে কিভাবে আমরা বিষয়টাকে করলাম, তাহলে আপনি যেভাবে ইংলিশ বেসিক করছে সেইভাবেই কিন্তু বাংলা সারাংশটাকে করবেন। ঠিক আছে, তাহলে আমাদের এই প্যাসেজটা কমপ্লিট হলো। আমাদের পরবর্তী টাস্ক কি ছিল দেখুন, এটা ছিল একটা প্রতিবেদন ছিল কি উচ্চ বর্ণের জন্য যে আসন সংরক্ষণ হয়েছে, সেই যে বিলটা পাস হয়েছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের একটা প্রতিবেদন ছিল। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করছি। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি দেখবো, ফার্স্ট স্লাইডে আমরা দেখবো ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ যেখানে কিনা মূল যে বিষয়বস্তুর যে সংক্ষিপ্ত একটা ব্যাপার, যেটা কিনা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, সেই বিষয়টা আমরা দেখবো। দেখুন কিভাবে আমরা টাইটেলটা দিলাম যে উচ্চ বর্ণের জন্য সংরক্ষণ 10%, তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেটাকে আমরা মানে প্রতিবেদনের যে ফরম্যাট সেটাকে মেনটেন করলাম। তারপর দেখুন কি বলা হচ্ছে, সংরক্ষণ প্রক্রিয়ায় উপকৃত বহু অনগ্রসর জাতি উপজাতি। ঠিক আছে, অর্থের ভিত্তিতে নয় বরং তা ছিল বর্ণ ধর্মের ভিত্তিতে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখুন, অবশেষে বর্তমান সরকার একটি পরিকল্পনা গ্রহণ করেছেন যা প্রশংসার যোগ্য। ঠিক আছে, মানে যে বিষয়টা আমরা লিখতে চলেছি সেই বিষয়টা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যেটা মূল বিষয়বস্তু যেটা মানে যেটা অ্যাকচুয়ালি ঘটেছে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিতভাবে দেখব। দেখুন এখানে কি বলা হচ্ছে, বিষয়টা ভালো করে ফলো করবেন। দেখুন কি বলছে, আর্থিক অবস্থার প্রেক্ষাপটে 10% সংরক্ষণের ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, গত 8ই জানুয়ারিতে লোকসভায় এবং 9ই জানুয়ারিতে রাজ্যসভায় পাশ হলো 124তম সংবিধান সংশোধনী বিল, যার মূল কথা শিক্ষা ও কর্মক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন আর্থিকভাবে অনগ্রসর উচ্চবর্ণের মানুষেরা। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখুন, 12ই জানুয়ারি রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে তা আইনে পরিণত হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি সব রাজ্যের মানুষ এই আওতায় পড়বেন। ঠিক আছে, যদিও তাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে ও 6 একরের বেশি জমি থাকা চলবে না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? মূল যে বিষয়টা সেটা আমরা ধরছি এখানে। দেখুন তারপরে কি বলছে, বর্তমান সংরক্ষণ পদ্ধতিতে তপশিলি জাতিদের জন্য 15%, তপশিলি উপজাতিদের জন্য 75% এবং অন্যান্য পিছিয়ে পড়া জাতিদের জন্য 27% সংরক্ষণ চালু আছে। ওই দিনে 10% সংরক্ষণ হলো সংবিধানের 15 এবং 16 নম্বর সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, এর ফলে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করছেন একাংশ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে মূল যে বিষয়টা হয়েছে, অর্থাৎ যে বিলটা পাস হয়েছে তার যে মূল বিষয়বস্তু সেটা যেটা ঘটেছে সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা এখানে বিস্তারিতভাবে মিডল প্যারাগ্রাফ, যেটা কিনা মূল বিষয়বস্তু, সেখানে কিন্তু আমরা লিখলাম। ঠিক আছে, এরপরে আমরা লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা মানে সেই জিনিসটাই আমরা কিন্তু লিখবো। ভালো করে ফলো করুন এখানে কিভাবে করা হচ্ছে বিষয়টাকে। এখানে বলা হচ্ছে, অনেকে এটিকে সস্তা রাজনীতি বলে মনে করেছেন। ঠিক আছে, অনেকে এটিকে সস্তা রাজনীতি বলে মনে করেছেন। তাদের মতে লোকসভা ভোটের আগে শীতকালীন অধিবেশন বিল পাস করায় এটি ভোটের আগে একটা টোপ। ঠিক আছে, যদিও এই মতামত একান্তই মৌখিক ছিল, সর্বোপরি এই বিলের বিরোধিতা সম্মুখে কেউ করেনি।
মানে এই বিলের বিরোধিতা কিন্তু সম্মুখে কেউ করেনি। আর সেই কারণেই এই বিল সংসদে 2 কক্ষের বিপুল ভোটে পাশ করেছে। ঠিক আছে? সার্বিকভাবে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে লেস ইম্পর্টেন্ট ব্যাপারটা কিন্তু আমরা লাস্ট প্যারাগ্রাফে দিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এইভাবে কি করলাম, আমাদের যে রিপোর্ট, যে প্যাসেজটা অর্থাৎ প্রতিবেদনের যে ব্যাপারটা ছিল সেটা আমরা এখানে এইভাবে কিন্তু কমপ্লিট করলাম। ঠিক আছে, তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা নতুনভাবে এত উদ্যমের সাথে প্রতিদিন আপনাদের কিন্তু এই ক্লাসগুলো দিতে বাধ্য থাকবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।